Assalamu alaikum everyone. I begin in the name of Allah, the most gracious and the most merciful. যাই হোক আমাদের ইকোনমিক সেকেন্ড পেপারের ফার্স্ট ক্লাস আজকে আমরা ভালো আছেন স্যার? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। অর্পণ ভালো আছো তোমরা? আচ্ছা, যাই হোক তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট 1 এবং 2 হ্যাঁ দুইটা আগামীকালকে জমা দেওয়ার ডেট খেয়াল আছে তো? জি স্যার। আচ্ছা স্যার, আপনাদের কি পদবি কি আপনার স্যার প্রভাষক না? হ্যাঁ প্রভাষক লেকচারার, ঠিক আছে। আগামীকালকে কয়টা থেকে কয়টায় এসে জমা দিতে হবে খেয়াল আছে? হ্যাঁ স্যার, 1টা থেকে 4টা। হ্যাঁ 1টা থেকে 4টার ভিতরে সশরীরে এসে আমি কলেজে উপস্থিত থাকবো, আমার ডিপার্টমেন্টে এসে জমা দিয়ে যাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আনটিল আনলেস কোনো ফার্দার যদি নোটিশ না আসে সেই পর্যন্ত, বুঝেছো? যেহেতু সোমবার থেকে লকডাউন, হ্যাঁ কোনো নোটিশ না আসলে আগেরটাই কার্যকর হবে, এসে জমা দিয়ে যাবে। আর যদি কোনো নোটিশ আসে তাহলে আমি সেটা তোমাদেরকে জানিয়ে দিব, বোঝা গেছে? আচ্ছা, অ্যাসাইনমেন্ট তো দুইটাই দিতে হবে না স্যার? হ্যাঁ নোটিস অ্যাসাইনমেন্ট কি দুইটাই বললেন দিতে বুঝলাম হবে, না স্যার। দুইটাই দিতে হবে, অ্যাসাইনমেন্ট 1 এবং অ্যাসাইনমেন্ট 2। আচ্ছা, আপনাদের পদবি যে স্যার, পদবি থেকে স্যার আমরা প্রভাষক লিখব না? হ্যাঁ হ্যাঁ আরে ভাই প্রভাষক ওই লিখবে, ওয়েবসাইটে যা প্রভাষক, দেখানি ওদিকে সব লেখা আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। যাই হোক সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো। স্বাস্থ্যবিধি মেনে চলাটা আমাদের সকলের কর্তব্য। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি, আমরা সুন্দর আছি, ভালো আছি, ঠিকঠাক আছি, ঠিকঠাক মতো কাজ করতে পারছি। তবে আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করব যাতে আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোর অবস্থা খুব একটা ভালো না, সেজন্য গভর্নমেন্ট কঠোর লকডাউনের পদক্ষেপ নিয়েছে। যাই হোক, আল্লাহ যাতে আমাদেরকে সুস্থ রাখে এবং আমাদের এখান থেকে করোনা ভাইরাসটাকে আল্লাহ যাতে উঠিয়ে দেয় মুসলিম বিশ্ব থেকে, সেটা নিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব। আজকে আমি চ্যাপ্টার 3 বাংলাদেশের শিল্প ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ নিয়ে কাজ করব। সেকেন্ড পেপারের ইকোনমিক্স সেকেন্ড পেপারে আজকে লেকচার নাম্বার 1। আজকে আমি বাংলাদেশের শিল্পের চ্যাপ্টারে শিল্প ও শিল্প কাঠামো নিয়ে আলোচনা করব। শিল্প ও শিল্প কাঠামো নিয়ে আলোচনা করব। তো আজকের লেকচার শেষে আমরা কি শিখতে পারবো, জানতে পারবো। এক হচ্ছে শিল্প কাকে বলে, শিল্পের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ধারণা পাবো, বাংলাদেশের শিল্প কাঠামো সম্পর্কে ধারণা পাবো, বাংলাদেশের শিল্পের কাঠামোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাবো, বাংলাদেশের শিল্পের শ্রেণী বিন্যাস, বাংলাদেশের শিল্পের শ্রেণী বিন্যাস সম্পর্কে আমরা ধারণা পাবো। এছাড়া ক্ষুদ্র কুটির শিল্প কি, ক্ষুদ্র কুটির শিল্পের পার্থক্য, ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব ভূমিকা সম্পর্কে আমরা জানতে পারবো, এবং এই ক্ষুদ্র এবং কুটির শিল্পের যে সমস্যা এবং সমাধানের উপায়, বৃহদায়তন শিল্প, সেই শিল্পের সমস্যা ও সমাধানের উপায় সম্পর্কে আজকে লেকচার শেষে একজন শিক্ষার্থী ধারণা পাবে। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার। সো শিল্প কি, হোয়াট ইজ ইন্ডাস্ট্রি, একটু খেয়াল করি আমরা। কোন সমজাতীয় দ্রব্য বা সেবার উৎপাদনে নিয়োজিত সকল প্রকার প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলা হয়। তাহলে শিল্পটা কি, যেমন সমজাতীয় দ্রব্য এবং সেবার উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা উৎপাদক প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বলে। যেমন একটু খেয়াল করো, যেমন জুতার শিল্প যদি আমি বলি, শু ইন্ডাস্ট্রি, জুতার শিল্পে কি কি আছে? অ্যাপেক্স আছে, বাটা আছে, জিল আছে, বে এম্পোরিয়াম আছে, ঠিক আছে। এদের সমষ্টিকে বলা হচ্ছে কি, শিল্প। আর সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনকারী যে সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনকারী এক একটি যে প্রতিষ্ঠান রয়েছে,
সেই প্রতিষ্ঠানকে বলা হচ্ছে ফার্ম। অনেকগুলো ফার্মের সমষ্টিকে বলা হচ্ছে শিল্প। অধ্যাপক জন রবিনসন বলেন, একই বাজারে একই ধরনের দ্রব্য উৎপাদনকারী বিভিন্ন ফার্মের সমষ্টি হচ্ছে শিল্প। উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংযোজন, পরবর্তীতে উৎপাদিত শিল্পের মেরামত, পুনঃসংস্কার সাধন ও প্রক্রিয়াকরণ বিষয়ক কাজসমূহ শিল্পের অন্তর্ভুক্ত থাকে। অন্যভাবে বলা যায় যে যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদের উল্লেখযোগ্য ব্যবহারের মাধ্যমে যেসব সেবামূলক কর্ম সম্পাদন হয় বা সম্পাদিত হয়, অর্থাৎ কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তরের সেসব কর্মসেবাকে শিল্প বলা হয়। যেমন প্রাথমিক বা মাধ্যমিক কাঁচামাল বা প্রাথমিক দ্রব্য, যেমন তুলা। তুলার থেকে কি করা হয়? সুতা। সুতার থেকে কি করা হয়? গার্মেন্টস পণ্য, শার্ট, প্যান্ট। তো এই যে তুলা থেকে আমি ডিরেক্ট মাধ্যমিক সুতা বা চূড়ান্ত দ্রব্য শার্ট, প্যান্ট, গেঞ্জি, পোলো শার্ট, টি-শার্ট এই যে তৈরি করলাম সেটাকে বলা হয় শিল্প। ঠিক একইভাবে চামড়া। চামড়ার ক্ষেত্রে যদি আমরা বলি, চামড়া আছে, এটা কাঁচামাল বা প্রাথমিক এই চামড়াটাকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে, হ্যাঁ, এই চূড়ান্ত দ্রব্য জুতা, স্যান্ডেল এগুলো তৈরি বা রূপান্তরের এই সমস্ত কর্মসেবাকে কি বলা হয়? শিল্প বলা হয়। বাংলাদেশের সকল কাগজ কল, গার্মেন্টস কারখানাকে যথাক্রমে কাগজ শিল্প বা গার্মেন্ট শিল্প হিসেবে অভিহিত করা যায়। শিল্পের বৈশিষ্ট্য। তো শিল্পের বৈশিষ্ট্যসমূহ হলো, কোন নির্দিষ্ট শিল্পের সমজাতীয় প্রতিষ্ঠানের সংখ্যা একাধিক থাকবে। শিল্প ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনা পরিচালিত হয়। শিল্পের পরিধি ব্যাপক এবং পণ্য দ্রব্যের দাম নির্ধারণে শিল্প বড় ভূমিকা পালন করে। এছাড়াও রয়েছে ফার্মের তুলনায় শিল্পের যোগান অধিক। ফার্ম মানে অল্প কিছু যোগান দেয় বাজারে, আর একটা শিল্প বাজারের 80% 90% যোগান দেয়। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য বিদ্যমান, কিন্তু একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নাই। শিল্পের চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। এই যে শিল্পের বৈশিষ্ট্য। তোমরা যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে, না বুঝতে পারলে সাথে সাথে আমাকে জিজ্ঞেস করবে। আমি ফার্মটা নিয়ে আলোচনা করলাম, শিল্প নিয়ে আলোচনা করলাম, শিল্পের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম। শিল্প কাঠামো একটু খেয়াল করি, কিভাবে শিল্প কাঠামো স্বাধীনতার পর হতে অদ্যাবধি লাভ করছে সেটা একটু দেখি। বাংলাদেশের শিল্প খাত অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত। স্বাধীনতা লাভের পর হতে অদ্যাবধি বাংলাদেশের শিল্প কাঠামোতে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। স্বাধীনতার পর 1972 সালে মোট দেশজ উৎপাদনে কৃষি ও শিল্প খাতের অবদান যথাক্রমে 62% ও 4%। পরবর্তীকালে কৃষির অবদান ক্রমাগত হ্রাস পেয়ে শিল্পের অবদান বৃদ্ধি পেয়েছে। 2012-13 অর্থ বছরে শিল্পের অবদান 29%, যা 2017-18 অর্থ বছরে 33.71% উন্নীত হয়েছে। তার মানে 2011-12 থেকে শিল্পের অবদান 2017-18 সালে বেড়েছে। তো সর্বশেষ শিল্প কাঠামো অনুযায়ী বৃহদায়তন শিল্পের সাথে মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্পের সমন্বয়ে নতুন কাঠামোর সূচনা হয়। বাংলাদেশের শিল্প খাত 4টি উপখাতের সমন্বয়ে গঠিত। এক হচ্ছে ম্যানুফ্যাকচারিং খাত, খনিজ ও খনন, বিদ্যুৎ, গ্যাস, পানি, আর হচ্ছে নির্মাণ। সো এই 4টা খাত। সো ম্যানুফ্যাকচারিং খাত বৃহৎ ও মাঝারি শিল্প আর ক্ষুদ্র শিল্প। খনিজ ও খনন, যেমন প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল, অন্যান্য খনিজ সম্পদ ও খনন। এই হলো 4টা। সো ম্যানুফ্যাকচারিং খাত, খনিজ ও খনন, বিদ্যুৎ ও গ্যাস, পানি আর নির্মাণ খাত। এই 4টা ভাগে আমাদের শিল্প খাতটাকে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। তো শিল্প খাতের প্রবৃদ্ধির হারের যে চিত্র, সেই চিত্রটা আমরা একটু দেখি। ক্ষুদ্র ও কুটির শিল্প 2006 সালে 16,112.9 একক দশক 16,112.9। হ্যাঁ, এটা নিয়েছে হচ্ছে আমাদের ইকোনমিক সার্ভে থেকে 2019 সালে।
তো এরকম ক্ষুদ্র মাঝারি শিল্প আমি দেখাই 2006 সালে যে অবদান ছিল 2017-18 সালে অলমোস্ট 16 দুগুণে 32 ডাবল হয়ে গেছে। $37,086 একক দশক শতক হাজার। হ্যাঁ, ঠিক একইভাবে মাঝারি শিল্প 65 ছিল, পরে হলো 1,87,183.7। সো এইভাবে শিল্প খাতের প্রবৃদ্ধি কিন্তু ক্ষুদ্র কুটির শিল্পেরও বেড়েছে, মাঝারি এবং বৃহৎ শিল্পেরও বেড়েছে। তো বাংলাদেশের শিল্প কাঠামোর বৈশিষ্ট্য। শিল্প কাঠামো বলতে কোনো দেশের শিল্পের প্রকৃতি ও আয়তন, ব্যবহৃত প্রযুক্তির ধরন, উপকরণের ধরন, দক্ষতা, উদ্যোক্তার ধরন, দক্ষতা, শ্রম পরিবেশ, মজুরি, উৎপন্ন দ্রব্য, শিল্পের সামগ্রিক পরিবেশ ইত্যাদির সংঘবদ্ধ রূপকে বোঝাচ্ছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে শিল্প কিভাবে গঠিত হচ্ছে, শিল্প কাঠামো, সেই কাঠামো উপর সেই কাঠামোটাকে বলা হচ্ছে শিল্প কাঠামো। যেমন শিল্প কাঠামো বলতে একটা শিল্প কেমন হবে, এর আয়তন কতটুকু হবে, এতে কোন প্রযুক্তি করবে, অ্যাডাপ্ট করবে, সেটা হচ্ছে লেবার ইনটেনসিভ না ক্যাপিটাল ইনটেনসিভ, কোন প্রযুক্তিতে অ্যাডাপ্ট করবে। ঠিক একইভাবে রয়েছে উপকরণের দক্ষতা। হ্যাঁ, এখন শিল্প কাঠামোর বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, চলো আমরা বৈশিষ্ট্যগুলো দেখি। এক হচ্ছে দ্বৈত মালিকানা, পুঁজির স্বল্পতা। দ্বৈত মালিকানা কি? বাংলাদেশের শিল্প কারখানায় খাতে সরকারি ও বেসরকারি উভয় প্রকার মালিকানা বিদ্যমান। 1928 এর দশক হতে বেসরকারি মালিকানায় শিল্প খাতের প্রসার ঘটেছে। পুঁজির স্বল্পতা, বাংলাদেশের দ্রুত শিল্পায়নের জন্য অধিক পুঁজি দরকার, যা এখনো আমাদের করে ওঠেনি। মূলধনী শিল্প বা ভারী শিল্প। মূলধনী শিল্প বাংলাদেশে অনেক দুর্বল। প্রযুক্তিবিদ্যার অভাব, পর্যাপ্ত মূলধনের অভাব, সুদক্ষ উদ্যোক্তার অভাব এবং রাজনৈতিক অস্থিতিশীলতা ও সিদ্ধান্তহীনতার কারণে মূলধনী পণ্য উৎপাদন খাত তেমন অগ্রসর হতে পারে নাই। 4 নাম্বার, বৃহদায়তন শিল্পের প্রসার। স্থায়ী সম্পদের মূল্য 50 কোটি টাকার অধিক এবং নিয়োজিত শ্রমিকের সংখ্যা 300 হলে তাকে বৃহদায়তন শিল্প বলা হয়। বাংলাদেশে এই শিল্পের অবদান ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ খাতে 20% শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব হ্রাস। 5 নাম্বার, বিগত এক দশকে এ খাতে প্রবৃদ্ধির হার তেমন আশাব্যঞ্জক ছিল না। এ খাতে অদক্ষ ও স্বল্প দক্ষ শ্রমিক বেশি। প্রায় 80% শ্রমিক এই খাতে কাজ করে, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প খাতে কাজ করে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ। বাংলাদেশে বর্তমানে এই শিল্পের ব্যাপক প্রসার হয়েছে। শিল্পনীতি 2010 অনুসারে এই খাতকে অগ্রাধিকার খাত বলা হয়। এই খাতে অন্তর্ভুক্ত হলো খাদ্য ও প্রক্রিয়াজাতকরণ শিল্প, মেটাল শিল্প, সাবান শিল্প ইত্যাদি। রাষ্ট্রায়ত্ত খাতের ব্যর্থতা ও বেসরকারি খাতের প্রাধান্য। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত খাতকে বিভিন্ন কারণে 2018-19 অর্থ বছর পর্যন্ত লোকসান গুনতে হয়েছে। এ কারণে বেসরকারি খাতের অবদান বাড়ানো হচ্ছে। বর্তমান জিডিপিতে বেসরকারি খাতের অবদান 85% এর বেশি। প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ। 8 নাম্বার, বাংলাদেশের শিল্প খাতে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের পরিমাণ গত এক দশক ধরে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে এবং তা এখনো ক্রমবর্ধমান। 2018 সালে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ছিল 3.61 মিলিয়ন মার্কিন ডলার। কর্মসংস্থান। বাংলাদেশের শিল্প কাঠামো শ্রমগণের শিল্পের প্রাধান্য বিদ্যমান। সামগ্রিকভাবে কৃষিক্ষেত্র অপেক্ষা শিল্প ক্ষেত্রে কর্মসংস্থান বেড়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান হচ্ছে। বৃহদায়তন শিল্পে নিয়োজিত শ্রম শক্তির অর্ধেক বস্ত্র শিল্পে নিয়োজিত রয়েছে। নাম্বার 10, নারীদের প্রবেশাধিকার। শিল্পনীতি 2010 অনুসারে নারীদেরকে শিল্পায়ন প্রক্রিয়ার মূল ধারায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও নারী উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তৈরি পোশাক খাত টিকে আছে নারীদের উপরে। শিল্পের উপখাত রয়েছে 11 নম্বর। বাংলাদেশের শিল্প খাতের 4টি উপখাতের সমন্বয়ে গঠিত। ম্যানুফ্যাকচারিং খাত, বৃহত্তম মাঝারি খাত, ক্ষুদ্রায়তন শিল্প, খনিজ খনন, এছাড়া রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস আর নির্মাণ খাত। বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাস।
বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাস উৎপন্ন দ্রব্য এবং এর প্রকৃতি অনুযায়ী বাংলাদেশের শিল্প খাতকে 3 ভাগে বিভক্ত করা যায়: ভোগ্য পণ্যের শিল্প, মধ্যবর্তী পণ্যের শিল্প, মূলধনী দ্রব্যের শিল্প। তো শিল্পনীতি 2010-এর আলোকে বাংলাদেশের শিল্প সমূহকে 9 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে বৃহদায়তন শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, মাইক্রো শিল্প, কুটির শিল্প, হাইটেক শিল্প, সংরক্ষিত শিল্প, অগ্রাধিকার শিল্প, নিয়ন্ত্রিত শিল্প। তো বাংলাদেশের শিল্পনীতি 2010 অনুযায়ী শিল্পটাকে কয় ভাগে ভাগ করা যায়? শিল্পকে 9 ভাগে ভাগ করা যায়। তো বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাস শিল্পনীতি 2016 অনুযায়ী বাংলাদেশের শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়? 12 ভাগে ভাগ করা যায়। একটু খেয়াল করি আমরা। বৃহৎ শিল্প, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব শিল্প প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 50 কোটি টাকার অধিক কিংবা তৈরি পোশাক বা শ্রম গহন শিল্প ব্যতীত যেসব শিল্প প্রতিষ্ঠানে 300 জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে। সো এদের টাকার পরিমাণ হচ্ছে 50 কোটি টাকার অধিক এবং শ্রমিকের সংখ্যা 300 জনের অধিক। যেসব তৈরি পোশাক বা শ্রম গহন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকের সংখ্যা 1000-এর অধিক, কেবল সেসব তৈরি পোশাক শিল্প বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত হবে। তো বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান সমূহকে কি বলছে? শ্রম গহন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকের সংখ্যা 1000-এর অধিক সেসব শিল্প পোশাক শিল্প বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত। তো 50 কোটি টাকার অধিক থাকলেই হবে না, সেখানে শ্রমিক সংখ্যা কত হতে হবে? 1000-এর অধিক। সেবা শিল্পের ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যে সমস্ত প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 30 কোটি টাকার অধিক রয়েছে। সেসব শিল্প প্রতিষ্ঠানে 120 জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে। ঠিক একইভাবে মাঝারি শিল্প বলতে সে সমস্ত শিল্প প্রতিষ্ঠানকে বোঝানো হয় যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 15 কোটি টাকার অধিক এবং অনধিক 50 কোটি টাকা, মানে 15 থেকে 50 কোটি টাকার ভিতরে থাকবে এবং সে সমস্ত শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকের সংখ্যা 121 থেকে 300 জন থাকবে, মানে 300 জনের কম হতে হবে। তবে তৈরি পোশাক শিল্পে আমাদের শ্রমিকের সংখ্যা 1000 জন সর্বোচ্চ হতে পারে বা 1000-এর কম হবে। তো সেবা বা শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব শিল্প প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 2 কোটি থেকে 30 কোটি টাকা পর্যন্ত এবং সেসব শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক থাকবে 51 থেকে 120 জন শ্রমিক। সো কোনো একটি মানদণ্ডের ভিত্তিতে একটি কর্মকাণ্ড মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত হলেও অন্য মানদণ্ডে সেটি বৃহৎ শিল্পে অন্তর্ভুক্ত হতে পারে। সেক্ষেত্রে এই কর্মকাণ্ডটি বৃহৎ শিল্পে অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। সোজা কথা, মাঝারি শিল্প হচ্ছে 15 কোটি থেকে 50 কোটি টাকার ভিতরে হবে। শ্রমিক সংখ্যা 121 থেকে 300 জন হবে, কিন্তু তৈরি পোশাক ক্ষেত্রে শ্রমিক সংখ্যা 1000 জন বা 1000 জনের কম হতে হবে। আর সেবা শিল্পের ক্ষেত্রে 2 কোটি টাকার সংখ্যা যদি আমি বলি 2 কোটি থেকে 30 কোটি টাকা পর্যন্ত এবং শ্রমিক সংখ্যা হবে 51 থেকে 120। তো কোনো একটি মানদণ্ডের ভিত্তিতে একটি কর্মকাণ্ড মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত হলেও অন্য মানদণ্ডে সেটি বৃহৎ শিল্পে অন্তর্ভুক্ত হতে পারে। ক্ষুদ্র শিল্প বলতে বোঝাচ্ছে সেসব শিল্প প্রতিষ্ঠানে যেখানে জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকার নিচে এবং সেসব শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা থাকবে 31 থেকে 120 জন শ্রমিক। 31 থেকে 120 জন শ্রমিক। সেবা শিল্পের ক্ষেত্রে কি বলা হয়? 10 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা এবং সেসব শিল্প প্রতিষ্ঠানে 16 থেকে 50 জন শ্রমিক নিয়োজিত থাকবে। তো এই হলো আমাদের বৃহৎ শিল্প, মাঝারি শিল্প এবং ক্ষুদ্র শিল্প। এছাড়াও রয়েছে মাইক্রো শিল্প বলতে সেই সমস্ত শিল্প প্রতিষ্ঠানকে বোঝানো হয় যেখানে জমি এবং স্থায়ী সম্পদের ব্যতি রেখে তোমার
10 লক্ষ থেকে 75 লক্ষ টাকা, 10 লক্ষ থেকে 75 লক্ষ টাকা, 10 লক্ষ থেকে 75 লক্ষ টাকা এবং সেসব শিল্পে প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা থাকবে 16 থেকে 30 জন। সেবা শিল্প সেবা শিল্পের ক্ষেত্রে মাইক্রো শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 10 লক্ষ টাকার নিচে এবং সেসব শিল্প প্রতিষ্ঠানের সর্বোচ্চ 15 জন শ্রমিক কাজ করে। তো এটা হচ্ছে আমাদের মাইক্রো শিল্প। কুটির শিল্প আছে, হস্ত ও কারুশিল্প আছে। কুটির শিল্প হচ্ছে 10 লক্ষ টাকার নিচে থাকবে এবং পারিবারিক সদস্য সহ সর্বোচ্চ জনবল হচ্ছে 15 এর অধিক থাকবে না। আর হস্ত কারুশিল্প বলতে কারুশিল্পী শৈল্পিক মনন এবং শ্রমের ব্যাপক ব্যবহার এবং বংশ পরম্পরায় প্রাপ্ত মেধা, দক্ষতা ও কলা কৌশলের মাধ্যমে অথবা সৃজনশীল ব্যক্তি প্রশিক্ষণ গ্রহণ করে প্রয়োজনে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এবং সময়ের পরিবর্তনশীলতাকে সময় করে নান্দনিক ও ব্যবহারিক যেকোনো পণ্য তারা কি করতে পারে? উৎপাদিত করতে পারে। হাইটেক শিল্প বলতে জ্ঞান ও পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তি ভিত্তিক পরিবেশ বান্ধব এবং আইটি বা আইটিইএস বা গবেষণা বা উন্নয়ন প্রযুক্তি শিল্পকে বোঝানো হয়। আর সৃজনশীল শিল্প ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বলতে সে সমস্ত শিল্পকে বোঝায় যা শৈল্পিক মনন ও উদ্ভাবনী মেধা, দক্ষতা ও কলা কৌশল অথবা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নান্দনিক ও সৃষ্টিশীল পণ্য উৎপাদনে তারা কি করে? সহায়তা করে। যেমন অ্যাডভার্টাইজিং, স্থাপত্য, আর্ট অ্যান্ড অ্যান্টিক ডিজাইন, ফ্যাশন ডিজাইন, ফিল্ম অ্যান্ড ভিডিও, ইন্টারেক্টিভ লেজার সফটওয়্যার ইত্যাদি। উচ্চ অগ্রাধিকার শিল্প বলতে সে সমস্ত শিল্পকে বোঝাবে যে সমস্ত শিল্পের দ্রুত বৃদ্ধির মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং খাত থেকে উল্লেখযোগ্য রপ্তানি আয়ের অর্জন করা সম্ভব হবে। উত্তরোত্তর উন্নয়নের লক্ষ্যে এ শ্রেণীর শিল্প খাত সরকারের সুযোগ সুবিধা প্রাপ্যতা প্রাধান্য পাবে এবং উচ্চ অগ্রাধিকার শিল্পের উদাহরণ হচ্ছে কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী শিল্প, তৈরি পোশাক শিল্প, আইসিটি সফটওয়্যার শিল্প, ঔষধ শিল্প, চামড়াজাত শিল্প ইত্যাদি। আর অগ্রাধিকার শিল্প বলতে প্রায়োরিটি বেসিসের যে সেক্টর গুলো আছে যে সমস্ত শিল্প গণ্য হবে অগ্রাধিকার শিল্প বলতে সে সমস্ত শিল্প গণ্য হবে যে শিল্প খাতগুলো বিকাশমান এবং ক্রমবর্ধমান ভাবে দেশের সামগ্রিক রপ্তানিতে অবদান রাখার সম্ভাবনা রয়েছে। কোন কোন শিল্প খাত বা শিল্প উপখাত অগ্রাধিকার শিল্প খাত বা উপখাত হিসেবে চিহ্নিত হবে তা সময় সময়ে সরকার কর্তৃক ঘোষিত হবে। অগ্রাধিকার শিল্পের উদাহরণ হচ্ছে প্লাস্টিক শিল্প, বৈদেশিক কর্মসংস্থান, জাহাজ নির্মাণ শিল্প, পর্যটন শিল্প, হিমায়িত শিল্প, হোম টেক্সটাইল সামগ্রী, ভেষজ ঔষধ শিল্প, হাসপাতাল, ক্লিনিক, হস্ত ও কারুশিল্প, চা শিল্প, বীজ শিল্প, জুয়েলারি, খেলনা, আসবাবপত্র শিল্প হচ্ছে সিমেন্ট শিল্প অগ্রাধিকার শিল্পের উদাহরণ। সংরক্ষিত শিল্প সরকারের নির্দেশের মাধ্যমে যে সকল শিল্প জাতীয় নিরাপত্তার স্বার্থে সংরক্ষিত রাখা প্রয়োজন এবং যে সমস্ত শিল্প স্পর্শকাতর ও সংবেদনশীল হিসেবে সরকারি বিনিয়োগের জন্য সংরক্ষিত সে সমস্ত শিল্পকে সংরক্ষিত শিল্প বলা হয়। যেমন পারমাণবিক শিল্প, সিকিউরিটি প্রিন্টিং, টাকশাল, বনায়ন ও সংরক্ষিত বনভূমির সীমানা, সামরিক সরঞ্জাম, অস্ত্রশস্ত্র, যন্ত্রপাতি এগুলো হচ্ছে সংরক্ষিত শিল্পের উদাহরণ। নিয়ন্ত্রিত শিল্প প্রাকৃতিক খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে দেশের স্বার্থে সেবামূলক বিনোদনমূলক কিছু শিল্প স্থাপনের বিষয়ে সরকারের যথাযথ সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় নিরাপত্তা ও সংস্কৃতির প্রতি হুমকির কারণ হতে পারে বা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হতে পারে সেগুলোকে বলা হয় নিয়ন্ত্রিত শিল্প বলা হয়। এ ধরনের শিল্পের উদাহরণ হচ্ছে যন্ত্রচালিত ট্রলার যোগে গভীর সমুদ্রে মৎস্য আহরণ শিল্প, সরকারি খাতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান শিল্প, বেসরকারি খাতে ইন্স্যুরেন্স কোম্পানি, বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন সঞ্চালন ও বিতরণ প্রকল্প, প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান উত্তোলন ও সরবরাহকরণ, স্যাটেলাইট চ্যানেল, কার্গো, যাত্রী পরিবহন, বিমান, সমুদ্রগামী জাহাজ চলাচল ইত্যাদি। ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, আইপি ইন্টারনেট প্রোটোকল,
টেলিফোন, অ্যাসিড উৎপাদনকারী শিল্প, রাসায়নিক সার উৎপাদনকারী শিল্প। এটা একটু ইন্টারেক্টিভ, তোমাদের এগুলা হালকা একটু দেখে পড়তে হবে, আর কোনো কিছু না। আর তোমরা যে বইগুলো কিনবে সেটা হচ্ছে রণজিৎ স্যারের বইটা কিনবে, আর আমাদের আক্তার স্যারের বইটা কিনবে, ইকোনমিক্স সেকেন্ড পেপার। ঠিক আছে? ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিরাজমান। সংজ্ঞায় দেখেছো এখানে কুটির শিল্পে কি হয়, 10 লক্ষ টাকা থাকতে হবে। ঠিক আছে? আর ক্ষুদ্র শিল্পে 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা থাকতে হবে। এখানে হালকা যন্ত্রপাতি ব্যবহার করা হবে। আর এখানে স্বল্প মূলধন, দেশি কাঁচামাল, হালকা যন্ত্রপাতি দ্বারা নিজ গৃহে পরিচালিত হবে। এখানে নিজ গৃহের পাশাপাশি ভাড়া করেও এটা পরিচালিত হবে। কুটির শিল্পে শ্রমিকের সংখ্যা 15 জনের বেশি হবে না। আর ক্ষুদ্র শিল্পে শ্রমিকের সংখ্যা 31 থেকে 120 জন। কারিগরি জ্ঞানের প্রয়োগ, এই শিল্পে কারিগরি জ্ঞানের প্রয়োগ স্বল্প। কুটির শিল্পে আর ক্ষুদ্র শিল্পে কারিগরি জ্ঞানের প্রয়োগটা লক্ষণীয়। ঋণের উৎস, এই শিল্পে অপ্রাতিষ্ঠানিক ঋণ নির্ভর, আর এই শিল্প হচ্ছে প্রাতিষ্ঠানিক ঋণ নির্ভর। এই শিল্পে বিদ্যুৎ ব্যবহৃত হয় না। এই শিল্পে ক্ষুদ্র শিল্পে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হয়। আর কুটির শিল্পে আয়তন স্বল্প, তাই পরিবারের অতিরিক্ত বহিরাগত শ্রমিকের কর্মসংস্থানের সুযোগটা কম থাকে। আর ক্ষুদ্র শিল্পে যেহেতু আয়তনটা বড়, বহিরাগত কর্মসংস্থানে আমাদের সুযোগ থেকে থাকে। বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র কুটির শিল্পের গুরুত্ব ও ভূমিকা। ক্ষুদ্র কুটির শিল্প উভয় কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করে। কৃষি জমিতে চাপটা হ্রাস পায়, যেহেতু তারা কর্মসংস্থানের সাথে উৎপাদনের সাথে সংযুক্ত। কৃষি জমির উপরে আমাদের যে চাপটা, সেই চাপটা হ্রাস পায়। বিনিয়োগের সুবিধা, এখানে বিনিয়োগ করে বিনিয়োগকারী মুনাফা লাভের সুবিধা পায়। আর ক্ষুদ্র কুটির শিল্প মূলত নারীদের কর্মসংস্থান সৃষ্টি হয় এবং নারীরা তাদের কর্মসংস্থানের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে। এছাড়া সম্পদের সুষম বন্টন হয়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হয়, বৈদেশিক মুদ্রা সঞ্চয় হয়, কাঁচামালের সদ্ব্যবহার হয়। অনেক ক্ষেত্রে এই সমস্ত ক্ষুদ্র কুটির শিল্পের উৎপাদিত দ্রব্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আর্ন করা যায়। এছাড়াও রয়েছে রুচিমাফিক উৎপাদন, গ্রামীণ অর্থনীতির বিকাশে এরা সহায়তা করে। পরিবেশ বান্ধব, কোন রকম হাইড্রোলিক জিনিস ব্যবহৃত হয় না যা পরিবেশকে নষ্ট করে। বিভিন্ন রকম উপজাত দ্রব্য এখানে ব্যবহার হয়। এই শিল্পটা অধিক স্থায়িত্ব, বৈদেশিক মুদ্রা আয় আগেও বলেছি। বাংলাদেশে কুটির শিল্পের যে সমস্যা সমূহ, কুটির শিল্পের সমস্যা প্রথম হচ্ছে মূলধনের স্বল্পতা। অনেক ক্ষুদ্র কুটির শিল্পে প্রচুর পরিমাণ মূলধন দরকার হয় কুটির শিল্পে, সেই কুটির শিল্পে মূলধনের পরিমাণ নাই বললেই চলে, মানে অল্প পরিমাণ মূলধন রয়েছে। এছাড়া ঋণের অভাব এখানে দেখা যায়। আমরা ঋণ নিতে গেলে জামানত রাখতে হয়, তো জামানতের তাদের কোনো কিছু বা অল্প কিছু জামানত রেখে নিতে পারে। প্রাচীন উৎপাদন পদ্ধতি, এখানে সনাতন পদ্ধতি ব্যবহার করে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। ক্ষুদ্র কুটির শিল্পের সমস্যার মধ্যে রয়েছে শ্রমিকদের শিক্ষার অভাব রয়েছে এখানে, তাদের কারিগরি জ্ঞানের অভাব রয়েছে, তাদের মজুরি অল্প, পরিবহন ও যোগাযোগের সমস্যা দেখা যায়, বাজারটা অল্প মানে সীমাবদ্ধ, শক্তি সম্পদ অপর্যাপ্ত, মধ্যবর্তী দালালের প্রভাব থাকে, সরকারি সহযোগিতার অভাব এখানে বিরাজমান, আধুনিক যন্ত্রপাতির অভাব এখানে বিরাজমান, ভোক্তাদের প্রতিকূল মনোভাব এখানে থাকে, প্রাতিষ্ঠানিক ঋণের উৎসের অভাব। প্রাতিষ্ঠানিকভাবে কোনো আমি ব্যাংক থেকে লোন নিব, সেই লোনের নেওয়ার কোনো সুযোগ এখানে নাই। তো ক্ষুদ্র কুটির শিল্পের সমস্যার সমাধানের যে উপায়গুলো রয়েছে সেখানে রয়েছে, আমরা এই সেক্টরটাকে চাইলে আধুনিকীকরণ করতে পারি প্রযুক্তি অ্যাডাপটেশনের মাধ্যমে। ক্রেতারা কি পছন্দ করছে, তাদের রুচি পছন্দ অনুযায়ী সেই প্রোডাক্ট আমরা ক্ষুদ্র কুটির শিল্পে উৎপাদন করতে পারি। প্রয়োজনীয় মূলধনের সরবরাহ বাড়িয়ে দিতে পারি, বিদ্যুৎ শক্তির প্রসার করতে পারি, শিক্ষা ও প্রশিক্ষণের জন্য এটা ব্যবহার করতে পারি, দক্ষতা বৃদ্ধি, শ্রমিকদের দক্ষভাবে তৈরি করতে পারি প্রশিক্ষণের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, কাঁচামালের পর্যাপ্ত যোগানের মাধ্যমে, কাঁচামালটা যাতে সুন্দর হয় এবং ফাইনাল প্রোডাক্টটা যাতে নিখুঁতভাবে তৈরি হয় সেজন্য কাঁচামালটা অত্যন্ত জরুরি।
তো কাঁচামালের যাতে কোনো ভেজাল না থাকে সেজন্য কাঁচামালের পর্যাপ্ত যোগানের মাধ্যমে উৎপাদন কার্যক্রম বাড়ানো যাবে। টেকসই ও সস্তায় পণ্য উৎপাদন করা যায়, ঋণের যোগান বাড়িয়ে দেওয়া যাবে। এছাড়াও মূল্যবান যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি করা যায়। উৎপন্ন দ্রব্যের মান নির্ধারণ, বাজার ব্যবস্থার উন্নয়ন করা যায়, সংরক্ষণ নীতি অনুসরণ করা যাবে। ব্যাপক প্রচারের মাধ্যমে এই শিল্পের যে সমস্যা আছে তার সমাধান করা যায়। বিশেষায়িত ব্যবস্থার উন্নয়ন, বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠান শুধুমাত্র ক্ষুদ্র এবং কুটির শিল্পের ঋণ দিবে। দেশীয় পণ্য ব্যবহার জনগণের মাধ্যমে উদ্বুদ্ধকরণ করা যায়। সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো যায়। এখন আসছি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। সম্প্রতি স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের নামে নতুন একটি ধারণার সূচনা হয়েছে। পল্লী অর্থনীতির আমার বহির্ভূত ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়ন অনেকাংশে ব্যক্তিগত পারিবারিক সঞ্চয় ভিত্তিক হলেও বর্তমানে এই খাতের বিকাশে দেশীয় ও বিদেশি বিভিন্ন এনজিও ও আর্থিক প্রতিষ্ঠানে অর্থায়ন করেছে। দেশীয় শিল্পের বিকাশ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ রপ্তানিযোগ্য উদ্বৃত্ত পণ্য তৈরির মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান সমূহে দেশের অর্থনীতিতে কি করতেছে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নিজ গৃহে বসে নারী ও ক্ষুদ্র উদ্যোক্তারা ট্রেড লাইসেন্স নিয়ে ক্ষুদ্র এসএমই বা শর্ট অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ শিল্প ও সেবা খাতে আর্থিক অন্তর্ভুক্তকে ত্বরান্বিত করেছে। এই খাতকে আরো গতিশীল সম্প্রসারিত করার লক্ষ্যে আমাদের নিম্নোক্ত প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এসএমএস সার্ভিস সেন্টার খোলার অনুমতি দান করা হয়েছে। সারা দেশে নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত ক্লাস্টার চিহ্নিত করে যেসব ক্লাস্টারে অর্থায়ন ও উন্নয়নের জন্য যথাযথ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মহিলাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের লক্ষ্যে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে ওয়েব মার্কেটিং এর ব্যবস্থা করা হয়েছে। তো এগুলো একটু জাস্ট আমরা দেখে নেব। আর বিরোধায়িত শিল্প বিরোধায়তন শিল্প এটা আগে আলোচনা করেছি 50 কোটি টাকার বেশি এবং 300 জন শ্রমিকের অধিক। আর সেক্ষেত্রে পোশাক শিল্পে 1000 জন শ্রমিক হতে হবে, সেই খাতটাকে বলা হয় বৃহদায়তন শিল্প। আচ্ছা, এখন বৃহদায়তন শিল্প খাতকে 2000 শিল্পনীতি 2016 অনুসারে বৃহদায়তন শিল্পের সংজ্ঞা দুটি দৃষ্টিকোণ থেকে দেওয়া যায়। ক ম্যানুফ্যাকচারিং খাতের ভিত্তিতে, ক নন ম্যানুফ্যাকচারিং খাতের ভিত্তিতে। ঠিক আছে, 12টা 36 বাজে, তোমরা তোমাদের পূর্ণ নাম, রোল এবং সেকশন দিয়ে ফেলো। তোমরা তোমাদের পূর্ণ নাম, রোল এবং সেকশনটা দিয়ে ফেলো তাড়াতাড়ি। তো নন ম্যানুফ্যাকচারিং খাত যেটা রয়েছে সেবা বা শিল্প খাতের ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব শিল্প প্রতিষ্ঠান জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 30 কোটি টাকার অধিক, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 120 জনের অধিক শ্রমিক নিয়োজিত রয়েছে। উভয় দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে যেসব বৃহৎ শিল্প রয়েছে তাদের মধ্যে বস্ত্র, পাট, কাগজ, সিমেন্ট, চিনি, চা, সাবান, ডিটারজেন্ট, চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রধান, এগুলো বৃহদায়তন শিল্প। বৃহদায়তন শিল্পের যে সুবিধা রয়েছে, শ্রম বিভাগের সুবিধা, পর্যাপ্ত মূলধন সংগ্রহ, উন্নত উৎপাদন কৌশল ব্যবহারের সুবিধা, বিদেশ থেকে এনে করতে পারে, এখানে ইনভেস্টর অনেক থাকে, যে বিষয়ে দক্ষ সে সেই বিষয়ে কাজ করে। ক্রয়ের সুবিধা, কাঁচামাল ইজিলি আমরা বাইরে থেকে ক্রয় করে নিতে পারি, আবার ফাইনাল প্রোডাক্ট ইজিলি আমরা বিক্রয় করতে পারি, এখানে ঝুঁকির পরিমাণ হ্রাস। আর বৃহদায়তন শিল্পের বাজারটা নিশ্চিত থাকে, দেশি বাজার এবং বিদেশি বাজার। প্রচারের সুবিধা, অ্যাডভার্টাইজমেন্ট করলেই এগুলো বিক্রি হয়ে যায়, কারণ বৃহদায়তন শিল্পে সাধারণত কোয়ালিটিফুল দ্রব্য উৎপাদিত হয়। উপজাত দ্রব্যের ব্যবহার, শিল্পের স্থানীয়করণ, মানে যে জায়গায় যে র ম্যাটেরিয়ালসটা কাঁচামালটা পাওয়া যায় ওই জায়গাকে কেন্দ্র করে শিল্পগুলো বিকশিত হয়। ব্যবস্থাপনার সুবিধা, দক্ষ কর্মকর্তা কর্মচারী নিয়োগ, বিশেষীকরণের সুবিধা থাকে, সরকারি সাহায্য পায়, গবেষণার সুবিধা থাকে। বৃহদায়তন শিল্পের যে অসুবিধাগুলো আছে সেগুলো আমরা একটু ভালো করে দেখি।
পরিচালনার অসুবিধা হয়। সাধারণত বৃহদায়তন শিল্প ঢাকা থেকে একটু দূরে থাকে, তো প্রধান হেড অফিস যদি ঢাকায় থাকে, তো সেখান থেকে পরিচালনার অসুবিধা থাকে, মূলধনের স্বল্প যোগান, শ্রমিক মালিক সম্পর্ক ভালো থাকে না, মালিক সবসময় শ্রমিককে শোষণ করতে চায়, আর শ্রমিক সবসময় বেশি নিতে চায়, এই হলো অপচয় হয়, দ্রব্যের অপর্যাপ্ত চাহিদা থেকে থাকে, রুচিসম্মত উৎপাদন অসম্ভব, একচেটিয়া কারবারের সৃষ্টি, ধন বৈষম্য সৃষ্টি, অধিক উৎপাদনের সমস্যা থাকে, এবং আর অধিক উৎপাদনে যখনই সমস্যা হয় তখনই কিসের সৃষ্টি হয়, মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়, ঝুঁকিবহুল কারবার, উৎপাদন খরচ বৃদ্ধি পায়, অস্বাস্থ্যকর পরিবেশের জন্ম হয়। বাংলাদেশে বৃহৎ শিল্পের যে গুরুত্ব সেটা একটু দেখি। কৃষির উন্নয়ন, একটা জিনিস একটু খেয়াল করব, একটা দেশ তখন একটা দেশ তখনই উন্নত হবে যখন দেশটি কৃষি এবং শিল্প সমভাবে উন্নতির পর্যায়ে যাবে। তো কৃষির উন্নতি হলেও শিল্প পিছিয়ে রইলেও দেশে ব্যালেন্স যে ডেভেলপমেন্ট ভারসাম্য সেটা হবে। ঠিক আছে? তো এরা কৃষির উন্নয়নে যথেষ্ট সহায়তা করে, কারণ কৃষির ফাইনাল প্রোডাক্ট এই বৃহদায়তন যে শিল্প বা বৃহৎ শিল্পের কাঁচামাল হিসেবে কাজ করে। কৃষির উপর নির্ভরশীলতা হ্রাস পাচ্ছে, অনেক কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার হচ্ছে, ভারী শিল্প প্রতিষ্ঠিত হচ্ছে, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হচ্ছে, জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে। এছাড়া লেনদেনের যে ভারসাম্য সেই ভারসাম্যের প্রতিকূলতা দূরীকরণে বৃহৎ শিল্পের ভূমিকা অপরিসীম। জীবনযাত্রার মান উন্নয়নে বৃহৎ শিল্প ভূমিকা পালন করছে, কারণ ওখান থেকে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, উৎপাদন বাড়ছে, আয় বাড়ছে, পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যে এলাকায় কে কেন্দ্র করে বৃহৎ শিল্প তৈরি হয় ওই এলাকার পরিবেশ যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে। স্থিতিশীল অর্থনীতি, একটা অর্থনীতি একটা অর্থনীতি স্থিতিশীলতা অর্জনের জন্য বৃহৎ শিল্পের ভূমিকা অতুলনীয়। বৈদেশিক মুদ্রা অর্জন, কেন বৃহৎ শিল্পের ফাইনাল প্রোডাক্ট আমরা বিদেশে কি করি, বিদেশে এক্সপোর্ট করি এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন হয়। আর্থসামাজিক ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে বৃহৎ শিল্পের গুরুত্ব অপরিসীম। স্বনির্ভরতা অর্জন, স্বনির্ভরতা সেলফ ডিপেন্ডেন্সি, বৃহৎ শিল্পের মাধ্যমে আমরা স্বনির্ভর হতে পারি, নিজেদের যা চাহিদা আছে তার নিজেদের পণ্য দ্বারাই সেটা মিট আপ করতে পারি। এখন তোমাদের যে কাজগুলো হচ্ছে বাংলাদেশের শিল্প কাঠামোর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো তোমরা ব্যাখ্যা করবে। দলীয় কাজ থাকবে, সংরক্ষিত শিল্প ও নিয়ন্ত্রিত শিল্পের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করবে। সাধারণ বহু নির্বাচনী প্রস্তুতি খেয়াল করো, জ্ঞান ও প্রযুক্তি নির্ভর, উচ্চ প্রযুক্তির ভিত্তিতে পরিবেশ বান্ধব গবেষণা নির্ভর করে, হাইটেক শিল্প, সংরক্ষিত শিল্প, মাইক্রো শিল্প। দেখবে কুটির শিল্পের ক্ষেত্রে সম্পদ 1 লক্ষ টাকার নিচে শ্রমিক 15 জন, 1 লক্ষ টাকার নিচে শ্রমিক 20 জন, 10 লক্ষ টাকার নিচে শ্রমিক 50 জন। তো এগুলো তোমরা বাসায় বসে বসে সলিউশন করবে, ঠিক আছে? আর এক বহুপদী সমাপ্তি সূচক যে কোশ্চেন আছে, সংরক্ষিত শিল্পের উদাহরণ হচ্ছে অস্ত্র, শস্ত্র, সার, সিকিউরিটি প্রিন্টিং। নিচে কোনটি সঠিক? 1-2, গ 1-3, গ 2-3, ঘ 1-2-3। আর একটা তোমাদের সৃজনশীল দেয়া আছে, এই সৃজনশীলটা তোমরা করে ফেলবে ভালো করে। আরিফ তার বাড়ি বন্ধক রেখে স্থানীয় কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়িতে বাঁশ ও বেত দ্বারা বিভিন্ন দ্রব্য সামগ্রী উৎপাদন শুরু করে, তাকে এই কাজে পরিবারের সদস্যরা সাহায্য করে, সেই স্থানীয় বাজারে উৎপাদিত পণ্য বিক্রি মুনাফা অর্জন করে, এতে ঋণ পরিশোধের পরও তার পরিবারের সচ্ছলতা ফিরে আসে। এটা বাসায় করে ফেলবে তোমরা। শিল্পকে ক্ষুদ্র কুটির শিল্পের পার্থক্য, আরিফের উৎপাদন